এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বন্ধ হচ্ছে ইসলামী ব্যাংক, গ্রাহকদের সাথে এ কেমন প্রতারণা সরকারের? পর্দার আড়ালে গোপনে কি করছে বিএনপি? আরও জানাবো, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আপনি হয়তো ভাবছেন আপনার রাত দিনের কষ্টে কমানো টাকা নিশ্চিন্তে ব্যাংকের ভল্টে পড়ে আছে, নিরাপদ, অক্ষত। কিন্তু বাস্তবতা ঠিক তেমন নয়। 2026 সালের এই রাতে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে একদম নীরবভাবে একটা ইতিহাস বদলে যাচ্ছে। কখনো জানেননি, শুধু একটা চুক্তিতেই আপনার জমা রাখা সব টাকা কারো হাতে চলে যেতে পারে। ব্যাংকের পেছনে চলছে এমন এক লুকোচুরি, যেখানে আপনার আস্থা আর সঞ্চয় মাঝে মধ্যে শুধু কাগজের খেলা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নটা উঠছেই, আপনি কি সত্যিই প্রস্তুত এই আসল রূপের মুখোমুখি হওয়ার জন্য? কারণ এখানে একটা ব্যাংকের পাপের বোঝা শোধ করতে লেগে যাবে 140 বছর। গল্পের শুরুটা 1983 সালের সেই দিন। সাধারণ মানুষরা একরাশ আশা নিয়ে শরিয়া ব্যাংকিংয়ে সঞ্চয় রেখে দিয়েছিলেন অনেকটা স্বচ্ছ, নির্ভরযোগ্য ব্যবস্থার স্বপ্নে। সবাই ভাবছিল এখানে থাকতে পারবে আদর্শ, থাকবে পরিষ্কার খতিয়ান। কিন্তু আজ এই ব্যাংকিং সিস্টেম আটকে গেছে এক গোলক ধাঁধায়। চলছে ত্রিমুখী নীতি। পুরো 4 দশকের ছলাকলা এবার ঠিক বন্ধ হতে চলেছে। হঠাৎ বাংলাদেশ ব্যাংক বলে দিল, আপনার ব্যাংক হয় পুরোপুরি ইসলামী হবে, নয়তো ঐতিহ্যবাহী। মাঝের ইসলামী উইন্ডো ওটা থাকছে না আর। দেশের 30টা ব্যাংক, যারা এতদিন ইসলামী উইন্ডোর নামে অদ্ভুত অবস্থায় ছিল, এখন আর পারে না। অনেকেই মাথা ঘামাচ্ছে, সব ঠিক থাকবে? এটা আসল সংস্কার নাকি আরও গভীর কোনো খেলা? বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র বললেন, এটা উন্নতির পথে একটা পদক্ষেপ। সভ্যতা আর আমানতদাররা কিন্তু নতুন কোনো দুর্যোগের আশঙ্কা দেখছেন, সুফলের চেয়ে বেশি। এই পরিবর্তনের জন্য ব্যাংকগুলো পাচ্ছে মাত্র 36 মাস, 3 বছরেরও কম সময়। এর মধ্যেই ঠিক করতে হবে চলমান শরিয়া উইন্ডো বন্ধ করবে নাকি নিজেকে পুরোপুরি ইসলামী ব্যাংকে রূপ দেবে। ভাবতে পারেন, এত বড় ব্যবসা, এত কোটি টাকার হিসেব, আর মাথার ওপর মাত্র 3 বছরের চাপ। এটি কি আদতে সংস্কার নাকি টাইটানিক ডুবে যাওয়ার আগের নিঃশ্বাস? একটু পুরনো ঘটনার দিকে তাকান। 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হঠাৎ করেই অদৃশ্য শক্তির হাতে চলে গেল, যেন সিনেমার থ্রিলার। এরপর 1,20,00,000 গ্রাহকের টাকার ওপর অদ্ভুত খেলা। নীতিমালা থচনচ, বাজেট গুলিয়ে গেল। সংসদে দাঁড়িয়ে সাইফুল আলম খানের কথা শুনে দেশ গা শিউরে উঠেছিল। মাত্র 24 ঘন্টায় ব্যাংক থেকে উড়ে গেল 705 কোটি টাকা। ভুয়ো প্রতিষ্ঠানের নামে চলল হাজার কোটি টাকার ফাঁকি। বিদেশ থেকে আসা রেমিটেন্সে ভয়াবহ পতন। যেটা ছিল ব্যাংকটির বড় শক্তি, এখন তা 20% নিচে। ব্যাংকের নাম আছে, কিন্তু পুঁজিবাজারে চরম সংকটে পড়েছে। যদি এখনকার হিসেব বলেন, 2024 সালে ব্যাংকটি 635 কোটি টাকা মুনাফা করেছিল, অথচ বছরের শেষে সেটা কমে গিয়ে দাঁড়ালো মাত্র 108 কোটিতে। 83% কমেছে লাভ, এবং ভেতরে আরও গোপন লোকসান প্রায় 3000 কোটি টাকা। আগে খেলাপি ঋণ ছিল মাত্র 4%, এখন সেটা বেড়ে 48% আনছে। মানে ব্যাংকের প্রায় অর্ধেক টাকা ডুবেছে, কোনো দিন ফিরবে না। শুধু তাই নয়, জমে থাকা প্রভিশন ঘাটতি ছাড়িয়ে গেছে 7,822 কোটি টাকা। এই ঘাটতি যদি বর্তমান আয় দিয়ে ভরতে হয়, তখন 114 বছর লাগবে। আপনার ছেলের, এমনকি নাতিরও এক জীবনে এই দেনা মিটবে না। তাহলে আমাদের টাকা কি শুধু ভাসছে মৃতপ্রায় ব্যাংকিং নেটওয়ার্কে? এরপর এসেছে নতুন আইন, ব্যাংক রেজলিউশন। অনেকেই সন্দেহ করছেন, এই আইন কি ভেঙে পড়া ব্যাংকের পুনর্জন্ম, না বড়লোকেরা হাত বাড়িয়ে লুটের সুযোগ পাবে? সংসদ সদস্য সাইফুল আলম বললেন, অর্থমন্ত্রী যেন দস্যুদের জন্য জানালা খুললেন। কারণ এই আইনে যারা ব্যাংক লুট করেছে, তারা চাইলে মাত্র 7.5% টাকা দিয়ে 2 বছরের সময় নিয়ে আবার সেই ব্যাংক কিনে নিতে পারে। ভাবুন, যারা সর্বনাশ করেছে আবার তারাই মালিক হচ্ছে। এটা কি জনগণের বোঝা কমাবে, না বরং আইনের বৈধতা দিয়ে লোকজনের টাকা ফাঁসানোর কৌশল? বাইরে হাজার মানুষ তাদের টাকা ফেরত চাইছে ইউনিয়ন ব্যাংকের গেটে।
ব্যাংক ম্যানেজার পালাচ্ছে পেছনের দরজা দিয়ে। ব্যাংকের হেয়ার কাট মানে জোর করে আমানতের কিছু অংশ কেটে নেয়া, এটাই এখন বাস্তবতা। দিন শেষে এই গোটা ব্যবস্থায় সাধারণ মানুষ শুধু হতাশ, বাড়তি ঝামেলায় পড়েছে। আমাদের জীবনভর সঞ্চয়, আমাদের শিশুর ভবিষ্যৎ, চেনা অর্থনৈতিক নিরাপত্তা সবই যেন এখন কাগজে লেখা হিসেব। যতই হিসেব করি, আমাদের টাকা কি শেষ পর্যন্ত আমাদেরই থাকবে? এসবে ডুবে থাকলেও ব্যর্থতার অন্ধকার গল্পগুলো কখনোই স্বচ্ছ প্রামাণ্যিক ধারায় আসবে না। আমরা হিসেবের আধার গলি ঘুরে যাচ্ছি শেষের দিকে। এই সব গল্প একদম প্রকাশিত না হওয়া পর্যন্ত মনে হয় তুষের আগুন ঠিক চাপা থাকবে, এই বিশ্বাস করি। গ্রাহকদের যে দাবি সেটা একেবারে পরিষ্কার। তারা কোনো সেটেলমেন্ট চায় না, টাকাটা পুরোপুরি ফেরত চায়। প্রশাসকেরা গভর্নরকে বোঝাচ্ছেন নাকি গ্রাহকরা 4% পেলেই খুশি, অথচ বাস্তবে মাঠের চিত্র সম্পূর্ণ উল্টো। কেউ কোরবানির টাকা তুলতে পারছে না, কেউ চিকিৎসার খরচ পাচ্ছে না। সাধারণ মানুষের স্বপ্ন যেন অদৃশ্য কোনো শিকলে আটকে আছে। দেশ যখন কোনো বড় ইস্যু যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত আন্দোলনে আলোড়িত, তখন চুপিসারেই বিতর্কিত ব্যাংক বিলটা পাশ হয়ে গেল। প্রশ্ন আসে, এটা নিছলো কাকতালীয় নাকি কোথাও জুড়ে আছে বড় কোনো প্ল্যান? বিপদে পড়লে আমরা যেমন ছুটে যাই নিজেদের গচ্ছিত কাকার জায়গায়, এখন ভাবুন তো, চরম সংকটে ব্যাংকের দরজায় গিয়ে দেখলেন সব কিছু ফাঁকা। ইউনিয়ন ব্যাংকের ওই দৃশ্যটা দুঃস্বপ্নের মতো, কিন্তু এটা কি কেবল ইউনিয়ন ব্যাংকের ব্যাপার নাকি সামনের ভবিষ্যৎ বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রতিচ্ছবি? ব্যাংকে ম্যানেজার নেই, সবাই বলছে তিনি ছুটিতে, কারো মতে পালিয়ে গেছেন। দ্বিতীয় ম্যানেজার হজের নাম করে গা ঢাকা দিয়েছেন। কাকতালীয় নাকি বিশেষ সময় এলেই সবাই দায়িত্ব এড়িয়ে ছুটিতে যায়? আসলে এই ছুটি একটা পালানোর ছক, দায়িত্ববোধতা এড়ানোর জন্যই। গ্রাহক যখন প্রচণ্ড ক্ষুব্ধ, তখন তাদের সামনে নতুন টার্ম হেয়ার কাট, মানে আপনি বছরের পর বছর কষ্টে পোষ্টে যা জমান, ব্যাংক সেটার বড় অংশ কেটে নেবে। আপনাকে বলে 4%ই সন্তুষ্ট থাকতে। প্রশাসকেরা বলছেন গ্রাহকরা এতে খুশি, অথচ যারা লাইনে দাঁড়িয়ে ধুঁকছে তাদের মুখে হতাশা ছাড়া কিছু নেই। কেউ গলা ছেড়ে বলছে আমার 2 কোটি টাকা আছে, অথচ 1000 টাকা তুলতেও কষ্ট হচ্ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হেয়ার কাট মানে ছাঁটাই নয়, আমরা পূর্ণ টাকাটাই চাই। ব্যাংক কর্তৃপক্ষ ভাবে সাধারণ গ্রাহক দুর্বল, কিন্তু ইতিহাস বলে যেদিন দেয়ালে পিঠ ঠেকে যায়, সাধারণরাই সবচেয়ে বড় বিদ্রোহী হয়ে ওঠে। দৃষ্টিটা ফেরানো যাক সেই রহস্যময় ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026-এর দিকে, যা এস আলম গ্রুপের মতো কিনা দৈত্যদের নতুন করে রাস্তা খুলে দিয়েছে। সহজভাবে বললে, কোনো একটি গ্রুপ ব্যাংক লুট করল, সরকার প্রকাশ্যে জনগণের টাকায় সেই ব্যাংককে যখন তখন পুনর্গঠিত করে, তারপর সেই গ্রুপকেই ফের মালিকানা দেয়া হয়। মাত্র 7% টাকা জমা দিলেই পুরনো মালিক ফের মালিক। এটাই কি আইন, নাকি লুটেরাদের জন্য প্রেসক্রিপশন? অথচ বিশাল অঙ্কের টাকা পাচার হয়। কয়েক কোটি টাকার পে অর্ডার জমা দিলেই সেই চেয়ারে আবার বসা যায়। জনগণের সাথে এটা কি চরম বিদ্রুপ নয়? এই সব বড়লোকদের আর্থিক খেলার আড়ালে পড়ে যাচ্ছে সাধারণ মানুষের দিনকাল। খুব সামনে ঈদ, কেউ কোরবানি দিতে চেয়েছিল, কেউ পড়াশোনার খরচ নিয়ে ভাবছিল, কিন্তু ব্যাংকে গিয়ে শুনতে হচ্ছে টাকা নেই। প্রশাসকেরা বেতন নেন, ব্যাংকাররা সুবিধা মতো ছুটি কাটান, অথচ যার টাকা দিয়ে পুরো ব্যাংক দাঁড়িয়ে, সেই আমানতকারী আজ পথে বসা ভিখারি। প্রশ্নটা বড়, টাকা গেল কোথায়? ঠিক আছে, রেমিটেন্স কমেছে, কিন্তু ব্যাংক কি সত্যিই টাকা দিতে পারছে না, নাকি টাকাটা না দেওয়ার নতুন এক রীতি হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক বলছে লেভেল প্লেইং ফিল্ড বানাবে, আর ঠিক তখনই বহু ব্যাংক সরিয়া উইন্ডো গুটিয়ে নেওয়ার ভয় পায়। মানুষকে বোকা ভাবা ঠিক না। এত বড় বিপর্যয় কেবল অব্যবস্থা নয়, বরং পেছনে চলছে নিখুঁত কোনো ব্ল্যাক বক্স প্ল্যান। 2026 সাল থেকে পেছনে তাকালেই সব স্পষ্ট হয়, এটা দুর্ঘটনা নয়, কেউ কেউ খুব গোছানোভাবে ব্যাংকিং খাত হাইজ্যাক করেছে। দেশে যখন দেখা যায় বিচারপতি নিয়োগ সংক্রান্ত আন্দোলন, ঠিক তখনই ব্যাংক রেজলিউশন আইনের মতো ঘটনা ঘটে যায় নীরবে। মানুষের নজর তখন অন্যত্র, আর এই ফাঁকেই কেটে নেওয়া হয় আমানতকারীদের শেষ আশ্রয়। যারা ব্যাংক পঙ্গু করে বিদেশে টাকা পাঠিয়েছে, আইনটা যেন তাদের জন্য ক্ষমার দলিল, নতুন করে ব্যবসা শুরু করার সান্ত্বনা। গোপন খবর বলছে সামনে আরও অন্তত 5টি বড় ব্যাংক একই পথে যেতে পারে। এটুকু স্পষ্ট, এই তারল্য সংকট ব্যাংকের সীমায় থাকবে না, এই ঢেউ বাজার, আপনার পকেট, জীবন সব কিছুকে ছুঁয়ে যাবে। ব্যাংকিং খাতের কৃষ্ণ গহ্বর গিলে খায় সব কিছু। একদিন যেটা ছিল পবিত্র শরিয়া ব্যাংকিংয়ের স্বপ্ন, আজ তা কিনা কলঙ্কের গল্প।
3 বছরের যে সময়সীমা দিল সেটা আসলে ব্যাংকগুলোকে শুদ্ধ করার নাম করে হাতে একটু সময় দেওয়া, যেন সবাই নিরাপদে বেরিয়ে যেতে পারে। যারা আজ হাসছে তাদের ভুলে গেলে চলবে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ আপনি সাধারণ মানুষের টাকা জোগাড়ে বসে আছেন, কিন্তু সেই সাধারণ মানুষ যখন ব্যাংকের তালা ভেঙে রাস্তায় নামবে, কোনো জানালা, কোনো আইন বা বাহানা আপনাকে বাঁচাতে পারবে না। যেখানে কোনো প্রশাসকের চাকরি নেই, শুধু আমানতকারীরা দিন গুণে দাঁড়িয়ে উত্তপ্ত দুপুরের রোদে, সেখানে কারো জীবনে ফেরত চাওয়া অর্থের কি মূল্য আছে? ইতিহাস আমাদের এটাই শেখায় যে সরকারি অত্যাচারের সবচেয়ে বড় বলি দেয় গ্রাহকরা। এগুলো সবসময় আরও গভীর সমস্যার ইঙ্গিত দেয়। ব্যাংকগুলি যতই ধসের দিকে যায়, আড়ালে থাকা বড় খেলোয়াড়রা তাদের খেলা পাল্টে নিচ্ছে। 2026 সাল নিয়ে চিন্তিত বা সবাই জানে এই সময়সীমা শুধু একটা সময় কেনা, যাতে বেরিয়ে যাওয়া যায়। মনে রাখবেন, আপনার টাকা এই ব্যাংকিং সিস্টেমের অনেক কিছু বদলানোর ক্ষমতা রাখে। যদি এই গোটা ব্যবস্থাই ধসে পড়ে, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা খুব শিগগিরই আরও বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসব। ধন্যবাদ। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।